হাই মিনাসান কনিচিও, আমি আহসান হাবিব ইজ এ জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন 6 এর গ্রামার। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আজকে কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে? 1 নম্বর রুলসে লেসন 6 এর রুলস নাম্বার 1 এখানে দেওয়া আছে নাউন ও পার্টিকেল এবং ভার্ব। আচ্ছা, এখানে ভার্বের পাশে এখানে ট্রানজিটিভ লেখা আছে। এখন প্রশ্ন হলো ট্রানজিটিভ জিনিসটা কি বা ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি? ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। ট্রানজিটিভ ভার্ব এমন একটি ভার্ব, এই যে এখানে আমি লিখে দিচ্ছি ট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে কি ভার্ব? সে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। আর এই ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি নাউন এবং ভার্বের মাঝখানে কোন পার্টিকেল হয়? ও পার্টিকেল হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আর এই যে ও পার্টিকেলটা, এটা হলো কি? ও পার্টিকেল হলো অবজেক্ট মার্কার পার্টিকেল। ঠিক আছে। আচ্ছা, এই লেসন এইটা পড়ার পূর্বে আমরা একটা জিনিস দেখি, জাপানিজ বাক্যের গঠনগুলো কিরকম, ঠিক আছে, বা স্ট্রাকচার কিরকম এবং ইংরেজি বাক্যের গঠন কিরকম, আমরা এটা একটু প্রথমে দেখি, তাহলে আমরা এই জিনিসটা করতে আমাদের সহজ হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথমে আমি লিখছি কি জাপানিজ বাক্যের গঠন। ঠিক আছে, তো জাপানিজ বাক্যের গঠনগুলো কিরকম? এই যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে থাকবে কি সবার শেষে থাকবে ভার্ব। আচ্ছা, আর আমরা ইংরেজি ইংরেজি বাক্যের গঠন আমরা যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম তখন আমরা কি ইংরেজি বাক্যের যে গঠন ওইটা কি শিখেছিলাম? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। হ্যাঁ, কিন্তু জাপানিজে একটু ব্যতিক্রম, মানে জাপানিজে এই ভার্ব যেটা ইংরেজি যেটা মাঝখানে থাকতো, জাপানিজে সেটা সবার শেষে চলে যাবে, মানে ভার্বটা শেষে থাকে। ঠিক আছে, এটা হলো একটা এই লেসনের বাইরের একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা যদি জানেন তাহলে এগুলো করতে আপনার সহজ হবে। ঠিক আছে, তাহলে জাপানিজ বাক্যের গঠন এবং ইংরেজি বাক্যের গঠনটা আমরা একটু ধারণা নিলাম। এখন আমরা মূল লেসনে চলে যাই। আচ্ছা, তো যেটা বলছিলাম এখানে নাউন ও পার্টিকেল ভার্ব। হ্যাঁ, আর এই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব হবে। ঠিক আছে। আচ্ছা, ট্রানজিটিভ ভার্বের পূর্বে সবসময় ও পার্টিকেল হয়, আর ও পার্টিকেলটা হলো অবজেক্ট মার্কার পার্টিকেল। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আবার একটু বলে নেই ট্রানজিটিভ ভার্বটা কি। যে ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে কি তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ঠিক আছে, এখন কিভাবে উত্তর পাওয়া যায় আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে দেখেন আমি কি লিখছি, এই যে নাউন, তারপরে পার্টিকেল ও, এই যে ওটা এখানে লিখছি, তারপরে এই যে ভার্ব ট্রানজিটিভ মানে ভার্ব ট্রানজিটিভ এখানে লিখছি। আচ্ছা, এখন এখানে দেখেন আমি কি লিখছি, নাউন প্রথমে লিখছি জুসু মানে জুস। আচ্ছা, জুসু, তারপর ও পার্টিকেল, এই যে ও পার্টিকেল, আর ট্রানজিটিভ ভার্ব এই যে নমিমাস। ঠিক আছে, নমিমাস, নমিমাসেন, নমিমাসটা এখানে তিনটা লিখছি আমি। আবার নমিমাসেন দেশ তো চাইলে লিখতে পারবো, এদিকে জায়গা নাই এজন্য আমি লিখিনি। আচ্ছা, তো এখন হইলো, তাহলে এই নমিমাস হলো ভার্ব। ঠিক আছে, আর আমরা জানি কি জাপানিজ ভাষায় ভার্ব চেনার উপায় হলো শব্দের শেষে যদি মাস থাকে ওটাই হলো ভার্ব। ঠিক আছে, এখন এই নমিমাস ভার্ব আর এটা হলো নাউন, তার মাঝখানে ও পার্টিকেল কেন হয়েছে? ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। এই নমিমাস আমি এই ভার্বটাকে প্রশ্ন করি, এই যে এখানে এই যে আমি লিখে দিয়েছি, এই অনুযায়ী যদি তাকে প্রশ্ন করি, নমিমাসের শব্দের অর্থ হলো পান করা। আচ্ছা, এখন আমি তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? হ্যাঁ, কি পান করি, এই যে নমিমাস কি কি পান করি, এই যে আমি পান করি হলো জুসু। হুম, জুসু ও নমিমাস মানে কি পান, আমি কোয়েশ্চেন করছি, আমি উত্তর পেয়ে গেছি, আমি জুস পান করতেছি, এই জন্য এই জুসটা হলো কি অবজেক্ট। ঠিক আছে, আর এটা হলো ভার্ব, আর তার মাঝখানে ও পার্টিকেল হয়েছে কেন? এই ও পার্টিকেলটা হলো অবজেক্ট মার্কার পার্টিকেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর উদাহরণে আসি। এখানে গেছি গোহান, গোহান, তারপর এখানে তাবে মাছ, তাবে মাছ হোক কি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি, মানে ট্রানজিটিভ ভার্ব এমন একটি ভার্ব মানে কি এই ভার্বের কি একটা অবজেক্ট থাকবে, সে একা একা ট্রানজিটিভ ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেজন্য তাকে একটা অবজেক্টের কি নিতে হয়, সহায়তা নিতে হয়, সাহায্য নিতে হয়। ঠিক আছে, আর এই ট্রানজিটিভ ভার্ব থাকলে এই যে অবজেক্টটা থাকবে, এই অবজেক্ট এবং ভার্বের মাঝখানে ও পার্টিকেল হবে, এটা আমাদের ব্রেনে সেট রাখতে হবে সবসময়। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর উদাহরণটা ছিল গোহান ও তাবে মাছ। আচ্ছা, এখন তাবে মাছ মানে খাবার খাওয়া। ঠিক আছে, এখন হলো এটা কিন্তু আমি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি এই ভার্বটাকে। ঠিক আছে, তাহলে কি খাই, এই যে গোহান, কি খাই, কি খাই
গোহান খাই মানে খাবার খাই, ঠিক আছে? আচ্ছা, কি খাই মানে গোহান খাই। তাহলে এটা হলো নাউন, হ্যাঁ, আর হলো ভার্ব, ঠিক আছে? মানে এটা হলো অবজেক্ট, এই নাউন, আর এখানে একটা ভার্ব আছে, মাঝখানে ও পার্টিকেল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বিষয়টা আসি, পরের বিষয় হচ্ছে নিহঙ্গ। নিহঙ্গ ও বেনকিউশিমাস, ঠিক আছে? নিহঙ্গ ও বেনকিউশিমাস মানে, নিহঙ্গ মানে জাপানিজ ভাষা আমরা যেটা শিখতেছি, বেনকিউশিমাস এটাও ট্রানজিটিভ ভার্ব মানে পড়াশোনা করা, স্টাডি করা। এখন এই বেনকিউশিমাসকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? এই যে কি দিয়ে করি, কি কি পড়াশোনা করি? এই যে নিহঙ্গ মানে জাপানিজ ভাষা পড়াশোনা করি, এজন্য এটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পূর্বে কি যদি একটা অবজেক্ট থাকে সবসময় কি ও পার্টিকেল হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর এই যে দেখেন প্রত্যেকটা ভার্বের শেষে আমি ভার্বের যে অন্য রূপগুলো লিখে দিছি, যেমন নমিমাস, এটা আছে পজিটিভ, নমিমাসের নেগেটিভ, নমিমাসতা, ঠিক আছে? এখানে জায়গা নেই, এজন্য আমি লিখে নিই নমিমাসেন দেশতাও আমি দিতে পারবো। তারপর তাবেমাস, তাবেমাসেন, তাবেমাসতা, তাবেমাসেন দেশতা, মানে যেই রূপেই থাকুক না কেন আমি সবসময় কি ও পার্টিকেল দিব এই সমস্ত ভার্বের পূর্বে। আচ্ছা, তারপর এখানে আবার এসে নিহঙ্গ ও বেনকিউশিমাস, নিহঙ্গ ও বেনকিউশিমাস, বেনকিউশিমাসেন, বেনকিউশিমাসতা, বেনকিউশিমাসেন দেশতা, মানে যেই রূপেই থাকুক ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ কি ও পার্টিকেল হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। আর হলো আরেকটা বিষয় কি আমাদেরকে, তাহলে এই তো গেল আমাদের ট্রানজিটিভ ভার্বের বিষয়টি, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব সবসময় কি ট্রানজিটিভ ভার্বের পূর্বে সবসময় কি ও পার্টিকেল হবে, হ্যাঁ, ও পার্টিকেল হবে, ও পার্টিকেল হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয় কি, লক্ষণীয় দেখেন এখানে বাক্যের গঠনটা একটু দেখেন, জুসু ও নমিমাস মানে জুস পান করি, ঠিক আছে? এখন এখানে কে পান করে, আমি, তুমি, আপনি, কে পান করে? এখানে কিন্তু আমি যেহেতু বলছি যে আমি পান করি, ঠিক আছে? এখানে অতাশিওয়া কিন্তু এই পাশে আছে, এটা হলো সাবজেক্ট, অতাশিওয়া জুসু ও নমিমাস, ঠিক আছে? যেমন গুহান ও তাবেমাস, ঠিক আছে? এখানে উজ্জ আছে, অতাশিওয়া কিন্তু এই পাশ দিয়ে উজ্জ আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপরে কি নিহঙ্গ ও বেনকিউশিমাস, বেনকিউশিমাসেন, বেনকিউশিমাস্তা, হ্যাঁ, যেটাই হোক না কেন পরবর্তীতে এদিকে অতাশিওয়া আছে মানে এটা উজ্জ। আর আমি পূর্ববর্তী লেসনে আমি বলেছিলাম আপনাদেরকে কি জাপানিজ ভাষায় অতাশি মানে যেহেতু আমি কথাটা বলতেছি অতাশিটাকে সবসময় অমিট রাখে মানে উজ্জ রাখে, ঠিক আছে? তো এখানে অতাশিওয়া কিন্তু আছে, ঠিক আছে? অতাশিওয়া জুসু ও নমিমাস, অতাশিওয়া গুহান ও তাপেমাস, অতাশিওয়া নিহঙ্গ ও বেনকিউশিমাস, ঠিক আছে? সবসময় সাবজেক্ট থাকবে, সেটা উজ্জ্বল থাকতে পারে, আবার কি লিখাও থাকতে পারে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা 2 নম্বর রুলসটি দেখি। 2 নম্বর রুলসটি কি লেখা আছে? এখানে আছে নাউন ও সীমাস। আচ্ছা, এই সীমাস, সীমাস শব্দের অর্থ হলো করা। এই সীমা শব্দের অর্থ হলো করা মানে যে কোনো কিছু করা, ঠিক আছে? এখন তার আগে যে নাউনটা হবে ওই নাউনটাকে করা বোঝাবে। আচ্ছা, এখানে বইতে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন হলো খেলাধুলা করার ক্ষেত্রে, যেমন খেলাধুলা সাক্কা মানে ফুটবল, সাক্কা ও সীমাস। এই সীমাস শব্দের অর্থ হলো করা মানে এই ফুটবলকে করা মানে ফুটবল করা মানে ফুটবল খেলা। আচ্ছা, তারপরে কি টেনিস, টেনিসু ও সীমাস, এই সীমাস মানে করা, টেনিসু মানে টেনিস খেলা যেটা, তাহলে এই টেনিসকে করা মানে টেনিস খেলা বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেলাধুলা করার ক্ষেত্রে আমরা এই সীমাস ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এই সীমাস মানে কি যে কোনো কিছু করা বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি মিটিং করা বা অনুষ্ঠান করা, ঠিক আছে? মিটিং করা বা অনুষ্ঠান করার ক্ষেত্র, যেমন পাতি কি পাতি ও সীমাস মানে পার্টি করা বা পার্টির আয়োজন করা, অনুষ্ঠান করা, ঠিক আছে? যেমন কাইগি, কাইগি, কাইগি ও সীমাস মানে মিটিং করা, ঠিক আছে? এই সীমাস মানে করা। আচ্ছা, তারপর আছে কোনো কিছু করা মানে এটা যে কোনো কিছু করা, আমি পূর্বেও বলেছি আপনাদেরকে এই সীমাস মানে করা, এই সীমাস মানে করা। আচ্ছা, তার আগে কি আছে এখানে সুকুদাই, সুকুদাই মানে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কে করা মানে হোমওয়ার্ক করা, সুকুদাই ও সীমাস। তারপর কি শিগত, শিগত মানে কাজ, শিগত ও সীমাস মানে কাজ করা, ঠিক আছে? আচ্ছা, আর এই সব কিছুর পূর্বে সাবজেক্ট আছে মানে কিন্তু উজ্জ্বল, আপনারা চাইলে এখানে অতাশিওয়া সাক্কা ও সীমাস, অতাশিওয়া তেনিসো সীমাস, বা মিরাসান ওয়া তেনিসো সীমাস, করিমসান ওয়া তেনিসো সীমাস, মানে যে কোনো বিষয় আমরা এখানে দিতে পারবো, ঠিক আছে? যদি আমার বেলা হয় তাহলে আমি দিব না, কিন্তু অন্যের বেলায় বলতে গেলে আমি তার নামটা বলে ওয়া পার্টিকেল দিব মানে সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল। আচ্ছা, তো এই তো গেলো এটা আর কি। আর এখানে আরো উদাহরণ দেওয়া আছে এখানে গেমু ও সীমাস মানে গেম খেলা আর কি, ঠিক আছে? গেমস যেটা ওইটা খেলা, গেম অতাশি ওয়া, এখানে সামনে আপনি কি অতাশি ওয়া দিতে পারেন, অতাশি ওয়া গেমু ও সীমাস। আচ্ছা, উনতেন সীমাস মানে উনতেন, উনতেন মানে ড্রাইভ,
আর শিমাস মানে করা, ড্রাইভিং করা। ঠিক আছে, এটা এখানে আমি ভেঙে ভেঙে লিখছি। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তাহলে আমরা এরকম একটা শব্দ পাবো যে উনতেন শিমাস, তখন আর এই ও পার্টিকেলটা এরকম আলাদাভাবে দেওয়া লাগবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এটা দিছি, উনতেন ও শিমাস মানে ড্রাইভ করা। ঠিক আছে, তাহলে আমরা মূল বিষয়টি কি বুঝলাম, এই শিমাস মানে হলো করা। ঠিক আছে, তার পূর্বে যে নাউনটা থাকবে ওইটাই করা বোঝাবে। ঠিক আছে, এখন সে যেই হোক। আচ্ছা, তাহলে এই তো ছিল 2 নম্বর রুলস। আমরা এখন 3 নম্বর রুলসটি দেখব। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর রুলসটি দেখি। এখানে 3 নম্বর রুলসে কি আছে, নানি ও শিমাস্কা। হ্যাঁ, আমরা 2 নম্বর রুলসে পড়েছিলাম কি, নাউন ও শিমাস মানে কোনো কিছু করা। এখন যদি আমরা প্রশ্ন করতে যাই যে তুমি কি করবে, কি করেছিলে, আমি যদি জানতে চাই তখন আমি এই প্যাটার্নটা ইউজ করে কোয়েশ্চন করব। ঠিক আছে, আর এই যে নানি, নানি শব্দের অর্থ হলো কি, এই নানি শব্দের অর্থ হলো কি, এটা হলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা উদাহরণটা দেখি। এখানে কি লেখা আছে, গেতসুইউবি মানে কি সোমবারে, নানি ও শিমাস্কা মানে সোমবারে কি করো বা কি করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যে নানি, নানি তারপরে ও পার্টিকেল তারপরে শিমাস্কা, হ্যাঁ কি করবে। আচ্ছা, তারপর যদি আরেকটা উদাহরণ দেখি আমরা, কিনো নানি ও শিমাস্তাকা। এই যে এখানে ছিল শিমাস্কা, এখানে শিমাস্তাকা মানে পাস্টে। ঠিক আছে, মানে কিনো মানে গতকাল, নানি ও শিমাস্তাকা মানে গতকাল কি করেছিলে। ঠিক আছে, আচ্ছা তারপর আরেকটা উদাহরণ যদি দেখি, আস্তা নানি ও শিমাস্কা মানে আগামীকাল কি করবে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখছি কি করবে, কি করেছিলে, যদি এগুলো আমি যদি জানতে চাই কারো কাছ থেকে, তাহলে আমি এই প্যাটার্নটা ইউজ করে আমি কি কোয়েশ্চন মেক করতে পারবো, কোয়েশ্চন করতে পারবো। ঠিক আছে, আর এই নানি, নানি হলো কি। ঠিক আছে, এটা হলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 4 নম্বর রুলসে একটু যাব। আচ্ছা, আমরা 4 নম্বরে যে রুলসটি দেখবো এটি হচ্ছে নান এবং নানি। ঠিক আছে, নান এবং নানি উভয়ের অর্থ হলো কি মানে হোয়াট। আচ্ছা, তাহলে কখন নান হবে, কখন নানি হবে, এটা আমরা এখন দেখব। এই যে এই পাশে আমি লিখছি নান, নান যখন যখন হবে এই পাশে লিখছি, আর নানি কখন হবে এই পাশে আমি লিখছি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা নানটা জানি। ঠিক আছে, নান কখন হবে, এই যে এখানে একটা বর্ণ আছে তা, তারপরে দা, তারপরে না। এখানে 3টা বর্ণ লেখা আছে, মানে একটা বর্ণ 2বার লেখা আছে, একটা তেন তেন ছাড়া একটা তেন তেন দিয়ে। ঠিক আছে, এই যে তা সারির বর্ণগুলো, ঠিক আছে, আবার তেন তেন দিয়ে সেম সারির বর্ণগুলো, মানে তা সারির 5টা বর্ণ, দা সারির 5টা 10টা, তারপর না সারির 5টা, টোটাল এই 15টা বর্ণ। ঠিক আছে, আমরা যখন হিরাগানা পড়েছিলাম একটা চার্ট আকারে, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, এলো এই 15টা বর্ণ। ঠিক আছে, এগুলো হলো আপনারা একটু দেখে নেবেন। আমরা যখন হিরাগানা পড়েছিলাম তখন কি আমরা এই বর্ণগুলো পড়েছিলাম যে সারির 5টা করে সারি হয়, তাহলে 3 5 15, এই 15টা বর্ণের মানে পূর্বে কি নান হবে, পূর্বে নান হবে, এই 15টা বর্ণের পূর্বে নান হবে। ঠিক আছে, এখন এখানে উদাহরণ যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এখানে আছে সোরেওয়া নান্দেস্কা। ঠিক আছে, এই যে সোরেওয়া নান্দেস্কা, আমি এখানে একটা কোয়েশ্চন মেক করছি। ঠিক আছে, এখন এখানে নান কেন হয়েছে, এই নানি না হয়ে নান কেন হলো, মানে সোরেওয়া নানি দেস্কা কেন বলি নাই। আচ্ছা, না বলার কারণ হলো এই যে এখানে দে, এই যে দেটা, এই দেটা আমার এই যে দা, দা সারির মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমি সিরিয়াল বা হিসাব করি 5টা বর্ণ, দেখেন এখানে এই যে তে, তের উপরে তেন তেন দে চলে আসছে, এই দের জন্য এখানে নান হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আবার পরের উদাহরণটা আমরা দেখি, নান ন হুনদেস্কা মানে নান ন হুনদেস্কা। এখানে নানি ন হুনদেস্কা কেন হয় নাই, এই যে এই ন এর জন্য। এটা হলো যে না সারির বর্ণ, মানে এই লাস্টের বর্ণটা হলো ন, না সারির লাস্টের বর্ণটা হলো ন, এজন্য এখানে নান হয়েছে, নানি হয়নি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, এটা বইতেও দেওয়া আছে। এটা 21 নম্বর লেসনে গেলে আমরা জিনিসটা ক্লিয়ার বুঝবো, তারপরও এটা জানার ক্ষেত্রে আমরা এটা এখানে নিয়ে আসছি। নেরু মাইনি মানে নেরু ঘুমানোর পূর্বে, নানতো ইমাস্কা মানে কি বলা হয় বা কি বলে। এই যে নানতো, এই যে তো, তো কিন্তু এই যে তা সারির বর্ণ। ঠিক আছে, তা সারির কি একদম লাস্টের বর্ণটা, এই যে তা, তো এর জন্য এখানে নান আসছে। ঠিক আছে, এখানে নানি দিলে আমার হবে না। ঠিক আছে, কেন, আমার এই 15টার মধ্যে এই বর্ণগুলো চলে আসছে। আচ্ছা, মানে এক কথা হলো এখানে 15টা বর্ণ আছে, এই বর্ণের কি পূর্বে আমার যদি নান বা নানি বা কি অর্থে ব্যবহার করতে হয়, তাহলে আমাকে নান ব্যবহার করতে হবে, কিন্তু নানি ব্যবহার করা যাবে না। বয়স কত মানে জানার ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম, বয়স কত এবং কতজন মানুষ। ঠিক আছে, জানার ক্ষেত্রে
আমরা কি নান দিয়ে কোয়েশ্চেন করা হয়। যেমন কি বয়স কত, নান, সরি কোথায়, যেখানে তেরেজাস চান ওয়া নান সাই দেস্কা, ঠিক আছে। এই যেখানে নান, কিন্তু আমার শর্ত এই 15টা বর্ণ থাকলে নান হবে, কিন্তু এই সাটা কিন্তু 15টা বর্ণের মধ্যে হচ্ছে না, তারপরও এখানে নান কেন, এটা ব্যতিক্রম, ঠিক আছে। বয়স জানার ক্ষেত্রে বা বয়স কত, তখন ওই প্রশ্ন যখন আমরা করতে যাব তখন আমরা কি এই নান এবং নানির ঝামেলা আমরা করতে হবে, এটা একদম মুখস্থ। নান সাই দেস্কা মানে বয়স বলার ক্ষেত্রে হ্যাঁ আমরা নান ব্যবহার করব, নানি না। কতজন মানুষের ক্ষেত্রে আমরা কি যে নান নিন, ঠিক আছে, নান নিন হিতোগা ইমাস্কা মানে কতজন মানুষ আছে, যেখানে এখানে এই যে নি 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 এর পূর্বে নান হয়েছে, এটা আমার এই নার্সারি বর্ণের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। নান নিন হিতোগা ইমাস্কা, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল নান, এখন নানি কখন হবে আমরা একটু দেখে নিব এখানে, ঠিক আছে। আর লাস্টে একটা ব্যতিক্রম বিষয় আছে, ওইটাও বলবো আমরা। আচ্ছা, এই বিষয়গুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে নানি হবে, ঠিক আছে। যেমন নানি অর্থ হলো কি, যেমন আমরা অনেক সময় কোয়েশন করার ক্ষেত্রে বা সাধারণ বাক্য তৈরি করার ক্ষেত্রে কি নানি ও এই যে নানি ও সীমাস, অলরেডি আমরা 3 নম্বর নানি ও সীমাসকে এই যে নানির সাথে সাধারণত ও পার্টিকেল, নানির সাথে ও পার্টিকেল হয়, নানির সাথে মো পার্টিকেল হয়, যে মো পার্টিকেল, হ্যাঁ, মানে নানি মো তাবে মাসেন, হ্যাঁ, এটা আমরা অলরেডি পড়ছিলাম এটা, ঠিক আছে। তারপরে নানি গো মানে ভাষা জানার ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতে পারবো মানে নানি, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা ব্যতিক্রম একটা বিষয় আছে কি, যেমন নান্দে, হ্যাঁ, নান্দে, নান্দের অর্থ এটা বইতে নোট আকারে দেওয়া আছে। নান্দের অর্থ কি, এটা কেন অর্থ ব্যবহার করা হয়, অনেক সময় কিভাবে অর্থ ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার নানি দিয়ে একটা বিষয় আছে, এটা কি, এটা কিভাবে অর্থ ব্যবহার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই নানি দিয়ে কিভাবে ব্যবহার হচ্ছে এটা আমরা একটু দেখি। যে উদাহরণ দেওয়া আছে বইতে, নানি দে মানে কিভাবে টোকিও এ ইকিমাস্কা মানে কিভাবে টোকিওতে যাবে, ঠিক আছে। মানে কিভাবে মানে কোন মাধ্যমে, ট্রান্সপোর্টটা কি, পরিবহনটা কি, ঠিক আছে। তখন সে কি বলছে, শিনকানসেন দে, শিনকানসেনের দ্বারা ইকিমাস মানে শিনকানসেনের দ্বারা বা শিনকানসেন দিয়ে ইকিমাস মানে যাব, ঠিক আছে। তো এই ছিল লেসন 6 এর 4 নম্বর রুলস, ঠিক আছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, নান এবং নানি, ঠিক আছে। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে নান আর নানির যে একটা কি জটিলতা এখানে আছে, যারা নতুন অবস্থায় জাপানি ভাষা শিখছে তাদের জন্য এটা জটিল মনে হয়, তো আমি বলবো আপাতত এটাতে এত ডিপলি চিন্তা করবেন, এটা ডে বাই ডে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন বিষয়গুলো আমাদের কাছে এমনিতেই স্পষ্ট হয়ে যাবে, কখন নান হবে আর কখন নানি হবে। তো সেজন্য এটা নিয়ে আপনার এত ওয়ারি বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর রুলসটি দেখি। 5 নম্বর রুলসটি কি লেখা আছে, নাউন এখানে একটা স্থান হবে, তারপরে দে পার্টিকেল হবে, ঠিক আছে। মানে কোনো কাজ বা ঘটনা যে স্থানে হয়েছে বা হবে সে স্থানের সাথে দে পার্টিকেল হবে, ঠিক আছে, মানে থেকে অর্থে দে পার্টিকেল হবে। আচ্ছা, এখানে আমি ছোট্ট করে লিখেছি দে পার্টিকেলের অর্থ। দে পার্টিকেলের অর্থ কি, অনেক সময় দ্বারা, অনেক সময় দিয়ে, অনেক সময় থেকে, তো এখানে থেকে অর্থে ব্যবহৃত হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন কি লিখছি, উদাহরণটা আমরা বুঝি তাহলে আমরা ক্লিয়ার হব। একি দে শিনবুন ও কাইমাস মানে স্টেশন থেকে কি পত্রিকা কিনবো বা কিনি। এখন এটা তো এমনিতে এমনিতে কেউ একজন বলবে না, ঠিক আছে। অফকোর্স কাউকে কি, অফকোর্স কেউ তাকে কোয়েশ্চন করতে হবে, তখন কি দোকো দে শিনবুন ও দোকো দে শিনবুন ও কাইমাস্কা, ঠিক আছে। তখন উনি বলছে কি একি দে মানে স্টেশন থেকে, শিনবুন ও কাইমাস মানে স্টেশন থেকে কিনবে। আচ্ছা, তারপরে পরবর্তীতে কি আছে, রেস্টুরেন্ট দে গোহান ও তাবে মাস, ঠিক আছে। এখন সেম এভাবে দোকো দে গোহান ও তাবে মাস্কা, রেস্টুরেন্ট দে এই যে দে পার্টিকেল গোহান ও তাবে মাস মানে রেস্টুরেন্ট থেকে খাবো। আচ্ছা, তারপরে আবার কি তোশোকান দে হুন ও কাইমাস্তা, হ্যাঁ, সেম। আবার আমি যদি কোয়েশ্চেন করি দোকো দে হুন ও কাইমাস্তাকা, হুম, তখন উনি বলবে কি তোশোকান দে, তোশোকান মানে লাইব্রেরি, লাইব্রেরি থেকে হুন ও কাইমাস্তা মানে বই কিনেছিলাম, ঠিক আছে। এই ছিল মানে কি স্থান, কোনো স্থানে কোনো ঘটনা ঘটেছে, ঘটবে, হ্যাঁ, বা ঘটেছিল, যেটাই হোক না কেন বা ঘটে, ওইটার সাথে আমি কি ওই স্থানের সাথে আমার দে পার্টিকেল দিতে হবে, ঠিক আছে।
দে পার্টিকেলের অর্থ থেকে অর্থে। এই তো ছিল এটার উদাহরণগুলো। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা নেক্সট 6 নাম্বার রুলসটি দেখব। আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার রুলসটি দেখি। 6 নাম্বার রুলসে কি বলছে? ভার্ব মাসেনকা, মানে এই যে ভার্ব মাসেনকা মানে ভার্বের মূল অংশের সাথে মাসেনকা। আচ্ছা, এটা কখন ব্যবহার করব? বক্তা যখন কাউকে কোনো কিছু করতে আমন্ত্রণ জানাতে চায়, তখন কি ভার্ব মাসেনকা দিয়ে কি আমন্ত্রণ জানানো হয়। এটা জাপানিজরা এভাবে করে থাকে, ঠিক আছে? যেমন আমরা উদাহরণ পড়ি, ইশ্বনি কিয়োতো এ ইকিমাসেনকা, মানে কি কোনো একজনকে বলতেছে যে একসাথে কিয়োতে যাবে নাকি, মানে ইনভাইট করতেছে, আমন্ত্রণ জানাচ্ছে, ঠিক আছে? ইকি মাসেনকা, এখানে ইকিমাস্কা বললেও হবে, কিন্তু এটা সুন্দর শোনায় না, ঠিক আছে? এটা জাপানিজরা ভদ্রতা সূচককে একটু নেগেটিভলি কোয়েশন করে, যাতে কি মানে যাকে বলতেছে উনি যাতে কি মানে এটা কি ইয়েস অর নট যে কোনো একটা বিষয় বলতে ওনার কি সহজ হয়, ঠিক আছে? তাই জন্য ইকিমাসেনকা, হ্যাঁ, মানে ভার্ব মাসেনকা দিয়ে বক্তা কাউকে কি কোনো কিছু করার জন্য আমন্ত্রণ জানায়, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে কি ইশ্বনি দাক্কা দাইগাকু এ ইকিমাসেনকা, মানে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন কি, ঠিক আছে? আচ্ছা, এই যে যাবেন কি, এটা হলো আমরা এই যে এখন তো 6 পড়তেছি, আমরা 7 নম্বর রুলসটা এগুলোর উত্তর দেওয়া যাবে, ঠিক আছে? 7 নম্বর রুলসটা আমরা যদি দেখি, আচ্ছা, তাহলে কি ঈশ্বনী পরেরটা দেখি। আচ্ছা, পরেরটা ঈশ্বনী বান গুহান ও তাবে মাসেনকা, একসাথে কি রাতের খাবার খাবে কি? হুম এই যে, তাহলে এই যে ভার্ব মাসেনকা মানে যেমন এই যে তাবে মাস, ঠিক আছে? যেমন তা বে মাস, ভার্ব তাবে মাস, ঠিক আছে? তাবে মাসের কি এই যে ভার্ব বলতে এই যে ভার্বের মূল অংশ তবে আর এই মাসকে মাসেনকা দিয়ে কি কোয়েশ্চেন করছে, ঠিক আছে? তাহলে এই ছিল এটা আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, বিষয়টা সহজ। মানে কাউকে কোনো কিছু আমন্ত্রণ জানাতে হলে আমরা এই যে ভার্ব তারপর মাসেনকা, এটা ভার্ব বলতে কি যে কোনো ভার্ব হতে পারে, ওই ভার্ব মাসেনকা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যেহেতু আমরা 6 নম্বর লেসন করতেছি, দেখেন এখানে ও পার্টিকেল ভার্বের পূর্বে ও পার্টিকেল হয়েছে, এখানে ভার্বের পূর্বে এ পার্টিকেল হয়েছে, এখানেও ভার্বের পূর্বে এ পার্টিকেল হয়েছে। এটা ট্রানজিটিভ ভার্ব, এজন্য ও পার্টিকেল, ঠিক আছে? আর এগুলা ট্রানজিটিভ ভার্ব নাই, জন্য এখানে ও পার্টিকেল হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এই ছিল এটা আর কি। 7 নম্বর রুলসটি দেখব, ভার্ব মাসো, ঠিক আছে? ভার্ব মাসো মানে কি, মানে কেউ কি কোনো আমন্ত্রণ পেয়ে কোনো কাজ করার সম্মতি দেওয়ার সময় কি চলো করি অর্থে, মানে লেটস ডু, চলো করি, লেটস ডু, এই টাইপের কথা বলার ক্ষেত্রে ভার্ব মাসো হবে। আচ্ছা, এখন আমরা তার ব্যবহারটা দেখি। যেমন চত্ব কি ইয়াসুমি মাসো, কি চত্ব মানে একটু বিরতি নেই, ঠিক আছে, নেওয়া যাক, ঠিক আছে? এখন ইয়াসুমি মাসো, এটার কি মূল শব্দ ছিল ইয়াসুমি মাস। ইয়াসুমি মাস মানে কি বিরতি নেওয়া। ইয়াসুমি মাস থেকে এই যে ইয়াসুমি এতটুকু পর্যন্ত, ঠিক আছে? তারপরে যে মাসো, মাস থেকে মাসো, হ্যাঁ, এইভাবে করে প্রত্যেকটা ভার্বকে আমরা মাস থেকে মাসো করব, ঠিক আছে? মূল অংশটাকে ঠিক রাখবো আর মাসের পরিবর্তে মাসো দিয়ে দিব, হ্যাঁ, মানে চলো করি অর্থে। আচ্ছা, তাহলে চত্ব ইয়াসুমি মাসো মানে কি একটু ছুটি নেওয়া যাক, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে ঈশ্বনী হিরো গুহান ও তাবে মাসেনকা, এটা তো 7 নাম্বার। 6 নাম্বার আমরা একটু আগে পরে আসছি, মানে কি কাউকে কি কোনো কিছু করার জন্য আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে ভার্ব মাসেনকা দিয়ে আমরা কি কোয়েশ্চেন করব, মানে ভার্বের মূল অংশ তারপর মাসেনকা মানে নেগেটিভলি। তাহলে ঈশ্বনী হিরো গুহান ও তাবে মাসেনকা, মানে ঈশ্বনী একসাথে হিরো গুহান দুপুরের খাবার ও তাবে মাসেনকা একসাথে দুপুরের খাবার খাবে কি। এটা তো ছিল 6 নম্বর রুলস। আচ্ছা, এখন 7 নম্বর দিয়ে এটার উত্তর, এই টাইপের কোয়েশ্চন বা আমন্ত্রণ কেউ দিলে আমি 7 নম্বর রুলস ব্যবহার করে উত্তর দিতে পারবো, ঠিক আছে? যেমন এ তাবে মাসো মানে হ্যাঁ খাওয়া যাক, তাবে মাসো, এই যে তাবে মাসো কোথা থেকে আসছে, যেমন তাবে মাস ছিল মূল শব্দ, তাবে মাস থেকে তাবে মাসো, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দেখি, এটা কি কম্বিনি এ ইকিমাসেনকা, মানে কোম্পানিতে যাবে কি এ ইকিমাসো, হ্যাঁ, এই যে দেখেন ইকিমাস থেকে ইকিমাসো, মানে ইকিমাস মানে যাওয়া আর ইকিমাসো মানে কি চলো যাই, ঠিক আছে? এইভাবে করে আমরা প্রত্যেকটা ভার্বকে আমরা কি করতে পারবো, মাসযুক্ত ভার্বকে মাসোতে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলি, মানে
ছয় নম্বর রুলসে ছিল মাসেনকা, ঠিক আছে, আর 7 নম্বরে হলো মাসো। এই মাসেনকা এবং মাসো দুইটা দিয়ে মানুষকে কি ইনভাইট বা আমন্ত্রণ জানানো যায়, কিন্তু মাসেনকা দিয়ে যখন আমরা বলবো তখন কি যাকে বলতেছি সে কি না বলতে তার সহজ হবে, ঠিক আছে। আর যদি মাসো দিয়ে বলি তাহলে কি এটা আমি নিজে একটু জোর করে বা অধিকার খাটিয়ে আমি বলতেছি চলো এটা করি, ঠিক আছে, তার উপর আমার এটা অধিকার আমি কি প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আর মাসেনকা হলো সাধারণত অপরিচিত বা পোলাইটলি যদি আমি ইনভাইট করতে চাই তাহলে মাসেনকা দিয়ে করব, ঠিক আছে। আর মাসও দিয়েও আমরা কি করতে পারবো সেটা আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা ফ্যামিলি মেম্বার যাদের উপর আমি অধিকার করতে পারবো তাদের সাথে মাসও দিয়ে আমি কি এভাবে করতে পারবো কোয়েশ্চন, ঠিক আছে। তাহলে এই ছিল 7 নম্বর, আমরা এখন 8 নম্বর রুলসটি দেখবো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা লেসন 6 এর সর্বশেষ রুলস 8 নম্বরে চলে এসেছি। 8 নম্বর রুলসটা এরকম, একটা কা এর ব্যবহার, ঠিক আছে। তো কার জিনিসটা কি, এটা হলো একটা অভিব্যক্তি বা এক্সপ্রেশন। এটা শ্রোতা যখন নতুন কোনো তথ্য বা ইনফরমেশন কারোর কাছ থেকে পাবে তখন এই কাটা বলবে, ঠিক আছে। কার আগে একটা কথা থাকবে মানে ওই নতুন ইনফরমেশনটা থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন আমরা সো দেশকা একটা লেসন 2 এর মধ্যে পড়েছিলাম, ঠিক আছে, মানে তাই নাকি বা এই যে একটা এক্সপ্রেশন অভিব্যক্তি ছিল এটার মতোই এটা অনেকটা সিমিলিয়ার, ঠিক আছে। আচ্ছা উদাহরণটা আমরা পড়ি। নিচিও বি মানে কি, নিচিও বি মানে রবিবার, কিয়োতো এ ইকিমাস্তা মানে কেউ একজন বলছে সে কি, কেউ একজন কাউকে বলছে সে রবিবারে কিয়োটোয় গিয়েছিল, ঠিক আছে। এখন যাকে বলছে সে শুনে কি কিয়োতো দেশ, এই যে এখানে হবে কা, কিয়োতো দেশ কা, এই যে কাটা কি সে এই কাটা ব্যবহার করছে মানে সে জিনিসটা শুনে কি তার কাছ থেকে এটা প্রত্যাশা করেনি, এটা তার কাছে নতুন মনে হয়েছে। কিয়োতো দেশ কা, হ্যাঁ ই দেশ নে ভালো তো, ঠিক আছে। এই তো হলো কায়ের ব্যবহার, ঠিক আছে। তো এটা মানে কি আপনারা জটিলভাবে চিন্তা করবেন না বিষয়টা, এটা হলো গ্রামাটিক্যাল কোনো কিছু না, এটা হলো কথার মধ্যে জাপানিজরা এটা বলে থাকে, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত যারা জাপানি ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত N5 N4 এর সমস্ত ক্লাস ভোকাবুলারি গ্রামার সব কিছু দিব, আপনারা এ থেকে উপকৃত হবেন। তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।